দরজায় দাঁড়িয়ে মৃদু আওয়াজ তুলল সিদ্দিক সাহেব। বিভা সেদিকে তাকিয়ে হাসি মুখে উত্তর দিল, আসুন আপ্পা। সিদ্দিক সাহেবের পরনে লুঙ্গি এবং ফতুয়া ধরনের পোশাক। বিভা নিজের শ্বশুরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। এতক্ষণ যাবৎ রুম জুড়ে হাঁটছিল সে। শ্বশুরকে বসতে বলে নিচে দাঁড়িয়ে রইল। সিদ্দিক সাহেব নিজের পুত্রবধূর কথা মেনে বসলেন। সরল কণ্ঠে বললেন, নিচে যাইতেছি, তোমার কিছু লাগবো? কিছু খাইতে মন চায়, বলো, নিয়ে আসমনে। বিভা হাসল। এই মানুষটা সুস্থ হওয়ার পর প্রায় দিনে হাঁটতে বাহিরে যায়, অযথাই রাস্তা দিয়ে হাঁটে, বাজারে গিয়ে ঘুরে আসে। বিভা বুঝতে পারে যে এই শহরে মানাতে তার অসুবিধা হচ্ছে। গ্রামের মানুষ শহরে এসে সহজে মানিয়ে নিতে পারে না। গ্রামে এখানে ওখানে যাওয়া যায় এক নিমিষেই, শহরে তার ব্যবস্থা নেই। তাই তো এক ফ্ল্যাটে বন্দি থাকতে ভালো লাগে না বলেই বাইরে বাইরে ঘুরে আসে। সে নিয়ে তার শাশুড়ির সে কি রাগ! বিভা প্রেগনেন্ট হওয়ার পর থেকে যখনই বাইরে যায় এক প্রশ্ন করে। বিভা কিছু না বললেও এটা সেটা নিয়ে আসে। বিভা সেগুলো তৃপ্তি করে খায়। সে নিয়ে আবার মাহাতিরের রাগারাগি শুরু হয়। তবে নিজের অবচেতনে ব্যাপারটা বেশ উপভোগ করে বিভা। বিভা হাসি মুখে বলল, কিছু খাবো না আব্বা। সিদ্দিক সাহেব বিভার কথাটা শুনলেন। সে শুনল অথচ বুঝল। আপনার যা মনে হয় নিয়ে আইসেন। সিদ্দিক সাহেবের সামনে দাঁড়ানো মেয়েটার প্রতি অসম্ভব মায়া হলো। মেয়েটা অতিরিক্ত শান্ত প্রকৃতির, শান্ত হয়েও যথেষ্ট মিশুক। কি সুন্দর করে তার সাথে কথা বলে, গল্প করে, কি সুন্দর করে তৃপ্তি নিয়ে তার আনা খাবার খায়। বড্ড মায়া হয়। আগে ছেলের প্রতি মায়া হতো, এখন ছেলের বউ সেই মায়া নিয়ে গেল। কিছুদিন পর নাতি এসে নিয়ে যাবে। সিদ্দিক সাহেব উঠে দাঁড়ালেন, হাসি মুখে বলল, তোমার আম্মা ঘুমায়, আমি তাহলে যাই। বিভা মাথা নাড়ালো। সিদ্দিক সাহেব বেরিয়ে গেল। মানুষটা বেশ সহজ সরল। বিভার সাথে অত বেশি কথা না হলেও হয়, তবে মানুষটা বেশিরভাগ সময় অসুস্থ থাকে। বিভা মনে মনে দোয়া করে এই মানুষটা যেন সব সময় সুস্থ থাকে, তাদের মাঝে বেঁচে থাকে। মানুষটাকে আব্বা ডাকে বিভা, মন থেকে ভালোবেসে সম্মান নিয়েই ডাকে। বিভা জানে মাহাতিরও তার আব্বা আম্মাকে অসম্ভব ভালোবাসে। এমনিতেই মাহাতির নিজেকে একা ভাবে। আল্লাহ না করুক আব্বার যদি কিছু হয় তবে আরো ভেঙে পড়বে। বিভাকে নিজেকে বোঝাতে চাইল এরকম কিছুই হবে না। সুস্থ থাকলে সিদ্দিক সাহেব বেশিরভাগ সময় নিজের মতো ঘোরাঘুরি করেই কাটায়। বিভা হাসল। এই সংসারের প্রতিটা মানুষ, প্রতিটা জিনিসের প্রতি তার কেমন যেন মায়া। বিভার মনে হয় মাহাতির যদি তাকে কোনোদিন ভালো নাও বাসে, তবুও সে এই সংসারের প্রতি মায়া থেকে কাটিয়ে দিতে পারবে এক জনম। এই মায়া বুঝি তার মায়েরও ছিল, প্রতি মেয়েরই হয়। শ্রুতি বসে বসে হামিমকে মুড়ি খাওয়াচ্ছে। আল্লাহর রহমতে তার ভাই এখন অনেকটাই সুস্থ, ধরে ধরে হাঁটতে পারে, বুকের ঘাও শুকানোর পথে। শ্রুতির মন মেজাজ বেশ ফুরফুরে। তার পাশে বসে আছে প্রভা আর প্রত্যাশা। মেয়ে দুটো সবসময় একসাথে থাকে। কিছুক্ষণ আগে এসেছে দুজনে। শ্রুতি হামিমকে খাইয়ে দিয়ে প্রভা প্রত্যাশার দিকে তাকালো, বলল, মুড়ি খাবে তোমরা? খাইয়ে দিই। কি দিয়ে খাবো? প্রভা বলল, দুপুরবেলা তো শুধু গরুই রান্না হয়েছে, তাই এটা ছাড়া অন্য তরকারি নেই। খাবে? না, খাবো না। প্রত্যাশা প্রভার কথা মানল না, শ্রুতিকে বলল। শ্রুতি হেসে মুড়ি মাখলো, খাইয়ে দিতে লাগলো নিজের দুই ননদকে। বাইরে থেকে পার্থিবের কাছে দৃশ্যটা ভীষণ সুন্দর লাগলো, তাই ঝটপট কিছু ছবি তুলে নিল। সুন্দর মুহূর্তের ছবি থাকা আবশ্যক। পার্থিব খাটে বসে আছে অর্ধস্ব অবস্থায়। শ্রুতি গিয়ে পাশে বসলো, কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে ধরল। পার্থিবের ভালো লাগলো, তবে হুটহাট শ্রুতির এমন কাজে ভীষণ অবাক হয় সে। শ্রুতি বলল, ব্যস্ত ভীষণ? তেমন নয়, কিছু বলবেন? না। শ্রুতি কাঁধে মাথা রেখে নিজের ফোন টিপতে লাগলো। বিভার সাথে মাত্র কথা বলে এসেছে, কাল একবার যাবে। মাঝে মধ্যে শ্রুতির একদম ভালো লাগে না। শ্রুতি শুনেছিল মেয়েদের প্রথমবার প্রেগনেন্সির সময় মায়ের বাড়িতে থাকে। তার মা বেঁচে থাকলে নিশ্চয়ই বিবাহ থাকতো। যদিও এটা একটা কথার কথা, স্বামী শাশুড়ি ভালো হলে শ্বশুর বাড়ি থেকেই যত্ন পাওয়া যায়। তাই আবার মন খারাপ করতে গিয়েও করে না শ্রুতি, কারণ সে দেখেছে মাহাতির সবার যত্ন, কত ভালোবাসে তার আপাকে। মাহাতুর ভালোবাসে কিনা তা শ্রুতি জানে না, তবে নিজের আপার প্রতি যত্ন দেখেই মুগ্ধ হয় শ্রুতি। মনে হয় অতটাও খারাপ নয় তার মাহাতির ভাইয়া, এই তো শান্তি। শ্রুতির মনে হলো শুধু বিভা নয়, সেও যথেষ্ট সুখী।
শুধু সুখী নয়, বাড়াবাড়ি রকমের সুখী। তার স্বামী ভালো, শ্বশুরবাড়ি ভালো, সবাই ভালো, সবাই তাকে ভালোবাসে। এইটা কি কম? শ্রুতির মনটা ধেই ধেই করে নেচে উঠল। তার আপা এবং সে এত ভালো বাড়িতে এলো কিভাবে? তার আপা তো ভালো, তাই না হয় সে ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে, কিন্তু সে তো তেমন ভালো নয়। তাহলে পেল কি করে? বেশ কিছুক্ষণ পর শ্রুতি হুট করে প্রশ্ন করল, পার্থিব, আমি বিয়ের পর আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি, আপনার রাগ হয়নি? পার্থিব কাজ করতে করতেই বলল, না, হয়নি। কেন? রাগ হয়নি, রাগের কারণ জানার জন্য আগ্রহী হয়েছি। আপনি এমন কেন প্রতিনিয়ত, সেটাই ঘুরতো মাথায়। এছাড়া ধীরে ধীরে যখন আপনার প্রতি অতিরিক্ত দুর্বল হচ্ছিলাম, তখন শুধু মনে হতো আপনি আমার প্রতি কবে দুর্বল হবেন। এত কিছুর ভিড়ে রাগের সময় হয়ে ওঠেনি। শ্রুতি পার্থিবের কাঁধে নিচের মাথা খসে পড়ল। আচ্ছা মানলাম, কিন্তু আমি যখন আপনার প্রতি দুর্বল হলাম, বললাম যে আমিও আপনাকে ভালোবাসি, তখন কেন আপনি রাগ দেখালেন না? তখন তো চাইলেও আমাকে শাস্তি দিতে পারতেন, তাই না? প্রশ্নটা করে শ্রুতি ঘাড় উঠিয়ে পার্থিবের দিকে চাইল। পার্থিব ল্যাপটপ কোলে রেখে কপাল চুলকে হাসল। আপনার উপর রাগ করার ক্ষমতা আমার নেই শ্রুতি। রাগ উঠলেও তা দীর্ঘ সময় ধরে রাখার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। এদিকে আমি ভীষণ রকমের দুর্বল, আর শাস্তি দিলে আপনি ভীষণ দুঃখ পেতেন। এমনিতেই এক রাত বাড়ির বাইরে থেকে যে শাস্তি হয়েছিল, সেটাই আমার জন্য অনেক যন্ত্রণার ছিল। এর বেশি আমিও দিতে পারতাম না, আর দিলেও আপনি সহ্য করতে পারতেন না। আপনি এত সবল নন। কে বলেছে আমি সবল নই? আপনি জানেন, সবাই বলে আমি অনেক শক্ত মনের অধিকারী। কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বলল শ্রুতি। ভুল বলে শ্রুতি, আমি তো বলবো কেউ আপনাকে জানেই না, কারণ আপনি উপরে উপরে যাই বলেন না কেন, আপনি ভীষণ রকমের দুর্বল একটা মেয়ে। শুধু চিৎকার চেঁচামেচি করলেই কি শক্ত মনের হওয়া যায়? শ্রুতি চোখ পাকিয়ে বলল, আমি শুধু চিৎকার চেঁচামেচি করি? অবশ্যই, আপনি শুধু পারেন তিরিং বিরিং করে খেটে দিতে, কিন্তু ভেতরে ভেতরে প্রচন্ড রকমের দুর্বল আপনি। হাসি মুখে বলল পার্থিব। আপনাকে এত কিছু কে বলেছে? আমি বুঝতে পারি। এত বোঝা ভালো নয়। ওকে, বুঝবো না বেশি, তাহলে আসেন প্রেম করি। বলেই ল্যাপটপ রেখে হাত উঠিয়ে জড়িয়ে ধরল শ্রুতিকে। মাহাতির বিরস মুখে শুয়ে আছে। ভেতরে ভেতরে সে বেশ চিন্তিত। বিভার 8 মাস পড়ল। এ নিয়ে মাহাতির 2 বার ছুটির আবেদন করেছে, দেওয়া হয় নিয়ে। শেষবার যখন নিজেই গেল কথা বলতে, তখন ম্যানেজার গম্ভীর মুখে বলল, এখন অফিসে অনেক লোক মিস্টার মাহাব, এই সময়ে ছুটি মোটেও গ্রাহ্য হবে না। অফিসের কাজ কমলে আপনি টানা 2 মাসও ছুটি পেতে পারেন, কোনো রকম অতিরিক্ত সেবা ছাড়াই, তাও আবার। তবে এই মুহূর্তে তা কোনোভাবেই সম্ভব নয়। অতিরিক্ত সেবা বলতে বুঝিয়েছে ঘুষ। ম্যানেজার সাহেব কোনো কথা রাগ ঢাক রেখে বলে না, যা বলে সরাসরি বলে। মাহাতির ব্যাপারটা পছন্দ করে, তবে এখন তাও পছন্দ হচ্ছে না। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল। তার চারপাশের সবাই তার সাথে এমন বেইমানি কেন করছে? সামনেই বিভা হাঁটাহাঁটি করছে, সেদিকে বুড়ো কুচকে তাকিয়ে রইল মাহাতির। বলল, সে কখন থেকে হাঁটছো তুমি? এত হাঁটার কি প্রয়োজন? এসে বসো পাশে। বিভা মুখ কুচকে বলল, এতক্ষণ বসে থাকা যায় শুনি? অতিরিক্ত বসে থাকা ভালো নয়, বাচ্চা পেটে বড় হয়ে যায়। মাহাতির কাছে ভীষণ আজব লাগলো কথাটা। সন্ধিয়ান কণ্ঠে বলল, আম্মা বলেছে। বিভা নিজের কাজকে ঠিক প্রমাণ করতে হালকা ধমকে বলল, কারোর বলার প্রয়োজন নেই, জানি আমি, আপনি চুপ থাকেন। মাহাতির চোখ বন্ধ করলো। বিভা এখন প্রায় তাকে ধমক দেয়। মাহাতিরও গম্ভীর মুখে ধমক হজম করে নেয়। বিভার ধমকগুলো মাহাতির বিভার মতোই শান্ত। মাহাতিরের বেশ মজা লাগে ধমকগুলো। মজার ধমক সবসময় খাওয়া যায়। ঘড়িতে সন্ধ্যা 7টা। মাহাতির কি ঘুমাবে একটু? গতকাল মা তাকে একটা আশ্চর্যজনক কথা বলেছে। বিভা নাকি মাঝরাতে প্রায় উঠে রান্নাঘরে গিয়ে খাবার রান্না করে, এরপর খায়। গত পরশু তা হাসিনা দেখেছেন। এরপর কালই বলেছে মাহাতিরকে। মাহাতির ভেবেছিল কাল রাতে না ঘুমিয়ে বসে থাকবে, কিন্তু সম্ভব হয়নি। তার ঘুমিয়ে আসে মাঝরাতে। সারাদিনের ক্লান্তিতে কিছুই টের পায় না সে। এখন ঘুমালে আজ রাতে বসে থাকতে পারার সম্ভাবনা থাকবে। মাহাতির চোখ বন্ধ করলো। বিভা দেখলো মাহাতির চোখ বন্ধ করে আছে। ঘুমাচ্ছে নাকি? ঘুমাক একটু। বিভা বারান্দায় যেতে নিল। অমনি মাহাতির তড়াক করে উঠে বসলো। বড় বড় পা ফেলে চলে গেল বাইরে। মাহাতির যখন ফিরল, বিভা তখন বারান্দায়। এগিয়ে গেল সে।
বিভার সামনে ফলের রস, স্যুপ, ফলের প্লেট রেখে বলল, দুপুরে নাকি খেতে পারোনি? এখন একটু কষ্ট করে খাও এগুলো। অল্প খাও, সমস্যা নেই, কিন্তু খাও। স্যুপ দেখে বিভার নাড়ি ভুড়ি উল্টে এলো। মুখ কুচকে তাকিয়ে রইল মাহাতিরের দিকে। রাত 11টা। বিভা বসে আছে, পাশেই শুয়ে আছে মাহাতির। মাহাতিরের মনে হলো তার দু চোখে সারা দুনিয়ার ঘুম জড়ো হয়েছে। নয়তো এত ঘুম আসবে কেন? ঘুমাতেও ইচ্ছে করছে না। তার কাছে না ঘুমিয়ে থাকার কোনো ঐশ্বরিক ক্ষমতা থাকলে হতো, তাহলে সে সারাক্ষণ না ঘুমিয়ে বসে থাকতো। বিভা নিজের পেটের দিকে তাকিয়ে আছে, হাত দিয়ে নিজের সন্তানকে অনুভব করতে চাইছে। আজকাল প্রায় বাচ্চাটা নড়চড় করে নিজের জানান দেয়। ব্যাপারটা এত ভালো লাগে বিভার, মনে চায় বাচ্চাটাকে কোলে তুলে আদরে আদরে ভরিয়ে তুলতে, কিন্তু তা সম্ভব নয়। আবার মাঝে মধ্যে এমনভাবে নড়চড় করে বিভার দুনিয়া অন্ধকার হয়ে আসে যন্ত্রণায়। বিভা মলিন হাসল। আজ তার ভীষণ মন খারাপ হচ্ছে। আগের কথা মনে পড়ছে। তার মাও এমন সুখকর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে, কত কষ্টই না সহ্য করেছে। আগে না বুঝলেও এখন ভালোভাবেই বুঝে বিভা। তবে তার পাশে তো সবাই আছে, কিন্তু তার মায়ের পাশে কেউ ছিল না ভরসা দেওয়ার। বিভার মনে পড়ল আমিন শিকদারের বলা একটি বাক্য, কালো মানুষ দেখলে আমার ঘৃণা লাগে। সে শ্রুতি কালো না হলেও শ্যামবর্ণের, তবু আমিন শিকদার তাদের সেভাবে আদর করত না, অবশ্য আদরের ভান করত। শ্রুতি কত ছুটত আমিন শিকদারের পিছে পিছে কোলে ওঠার জন্য, কিন্তু সে তেমনভাবে আদর দিয়ে কোলে নিত না। বিভা আগেই বুঝতে পেরেছিল আমিন শিকদারকে, তাই তো নিজেই দূরত্ব তৈরি করেছিল তার সাথে। আচ্ছা, মাহাতিরও কি এমন হবে? বিভার মন খারাপের মধ্যে কেউ যেন ভীষণ যত্ন নিয়ে ঢেলে দিল যন্ত্রণা, চিনচিনে ব্যথা, যে ব্যথা বয়ে গেল শরীরের প্রতিটা শিরা উপশিরা দিয়ে। সে মাহাতিরের দিকে তাকিয়ে বলল, মাহাতির, আমার বাচ্চাটা যদি কালো হয় আপনি কি ভালোবাসবেন না? মাহাতির সবাই ভাবছিল কিছুক্ষণ ঘুমাবে, তবে বিভার এমন প্রশ্নে তার চোখ থেকে ঘুমেরা উড়াল দিল। বিভার দিকে তাকিয়ে রইল তার ভাব বোঝার আশায়। বিভা নিজ মনেই বলল, জানেন তো মাহাতির, আপনি আমিন শিকদারের থেকে অনেক ভালো একজন হাজব্যান্ড, তার থেকে ভালো বাবাও হবেন, কেমন? মাহাতির কিছু বলল না, সে জানাই না কি বলা উচিত। বিভা বলল, আপনি আমাকে ভালোবাসেননি। আপনি বলেছিলেন আমি আশেপাশে থাকলে আপনার ভালো লাগে না, তাই দূরে থাকেন। আমাদের ছেলে হলে তাকেও কি দূরে রাখবেন? সে যদি কালো হয় তাকে ভালোবাসবেন না, কিন্তু কালো সাদা তো আমার হাতে নেই মাহাতির, আমার ছেলের হাতেও নেই, তাহলে তাকে দূরে রাখবেন কেন? তুমি আদৌ বুঝতে পারছো কি বলছো তুমি? এতদিনেও কি আমার প্রতি এতটুকু বিশ্বাস তৈরি হয়নি? আর কি তোমার লাগিয়েছো? বাচ্চাটা আমারও বিভা। এত খারাপ মনে হয় আমাকে? এত নিচু মনে হয়? রেগে উঠেছে মাহাতির। তার মুখের আকার শক্ত, কপালের রক্তনালী স্পষ্ট বোঝা যাচ্ছে। সব দেখেও বিভা ভয় পেল না, নিজের মতো নির্বিকার কণ্ঠে বলল, আমার ধারণা আমিও আমার মায়ের মতো মারা যাব মাহাতির। আমি মারা গেলে আপনি আমার বাচ্চাটাকে দেখে রাখবেন, কেমন? আগলে রাখবেন। আর যদি না পারেন তবে শ্রুতিকে দিয়ে দেবেন। মোটেও কষ্ট দেবেন না আমার বাবাকে, ঠিক আছে? মাহাতির ব্যথিত ক্রোধান্বিত হয়ে চেয়ে রইল। বিভার গালে হাত গলিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমাকে ভালোবাসাচ্ছি এর মানে এই না রাখতে ভুলে গেছি। আমাকে রাগিও না বিভা, কষ্ট পাবে। বাজে বকা বন্ধ করো। বিভা তাচ্ছিলের মলিন হাসল, চোখ তার ছিল ছলছল। মাহাতির চুমু খেল বিভার কপালে, আদর করে শান্ত কণ্ঠে বলল, তোমার কিচ্ছু হবে না বিভা, অযথা চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, তোমার কিচ্ছু হবে না। বিভা নির্লিপ্তভাবে রইলেও মাহাতির নিজের কপাল ঠেকালো বিভার কপালে, আবিষ্ট হয়ে বলতে লাগলো, এখন আমাদের দুজনকে উজাড় করে ভালোবাসা বাকি। এখন আমাদের মাহাতিমকে পৃথিবীর আলো দেখানো বাকি। এখনও আমাদের দুষ্টু মিষ্টি সংসার করা বাকি। এখন আমাদের মেহরিমার মা বাবা হওয়া বাকি। এখন আমাদের অনেক পথ একসাথে পাড়ি দেওয়া বাকি বিভা। এখন আমার তোমাকে তোমার মতো করে পাওয়া বাকি। এত কিছু বাকি রেখে তুমি কোথাও যেতে পারবে না, আমি দেব না। মাহাতির হঠাৎ করে চোখ খুলে উঠে বসলো, হাত বাড়িয়ে ফোনের আলো জেলে দেখলো 3:56। এ সময় নিজের ঘুম ভাঙার কোনো অর্থ মাহাতির বের করতে পারল না, তবে লুকায়িত একটি অর্থ বের করা যায়। সে ঘুমের আগে অনেকবার চেষ্টা করেছিল না ঘুমাতে, চেয়েছিল আজ সে জেগে থাকবে, বিভাকে খাবার তৈরি করে দিবে। মাহাতিরের ধারণা তার নিয়তের কারণে সৃষ্টিকর্তা তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। নিয়ত খুব মূল্যবান একটি বস্তু, নিয়তের ওপর কিছুই নেই। মাহাতির তাকিয়ে দেখলো পাশে বিভা নেই, যার অর্থ আম্মার বলা কথা সত্য। বিভা আসলেই রাতে উঠে পড়ে। মাহাতির নেমে পড়ল খাট থেকে। বিভার সামনে 7টা তেলের পিঠা, আরো 3টা ছিল, সে তা সাবার করে দিয়েছে। 8 মাসের পড়ার পর থেকেই ক্ষুধা বেড়ে গেছে তার, যখন তখন খেতে ইচ্ছে হয়। অসময়ে প্রচন্ড ক্ষুধায় পেট চোচো করে,
রাতে ঘুম হয় না, মাঝরাতে ক্ষুধায় পেটে ইঁদুরেরা মারামারি করে। এই মারামারি বিভা সহ্য করতে পারে না, তাই তো নিজেই উঠে পড়ে। মাহাতির আম্মা কাউকে ডাকে না, সে মানুক বা নাই মানুক, মানুষগুলো কষ্ট করে, তার জন্যই মানুষগুলো সারাদিন কষ্ট করে, আর সে এতটুকু করে নিতে পারবে না বুঝি? তাই তো প্রতিদিন উঠে উঠে সে রান্না করে খাবার খায়। প্রতিদিন অবশ্য রান্না করতে হয় না, যেদিন ঘরে রান্না করা তরকারি থাকে সেদিন তাই দিয়ে সে পেট ভরে ভাত খায়, আবার না থাকলে নিজেই রান্না করে। আজ ভীষণ পিঠে খেতে ইচ্ছে করছিল, তাই তো বানিয়ে ফেলল। মানিকগঞ্জে এই পিঠাকে বলা হয় তেলের পিঠা। বিভা আরেকটা মুখে নিয়ে খেতে লাগলো। মনে হলো এই খাবারটা ভীষণ ভদ্র একটা খাবার, কি সুন্দর মিষ্টি মজা। অভদ্র খাবার অবশ্য হয় না, তবুও যে খাবার খেতে কষ্ট সেটাকে বিভা অভদ্র খাবার বলে গণ্য করে। অভদ্র খাবারের তালিকায় টক জাতীয় খাবার রাখা যেতে পারে। মিষ্টি খাবার খাওয়ায় কোনো কষ্ট নেই, মুখে পুরো আর খাও। আগে বিভা এত মিষ্টি পছন্দ করতো না, তবে ইদানিং বেশি খাওয়া হচ্ছে। আম্মা বলেছে মেয়ে হলে নাকি টক খেতে ইচ্ছা করে, ছেলে হলে নাকি মিষ্টি খেতে ইচ্ছা করে। কথাটা হয়তোবা সত্য, তার প্রমাণ জলজান্ত বিভা। বিভা একটা আস্ত পিঠা নিজের দুগালে ঢুকিয়ে আরামে চিবোচ্ছে, কিন্তু আরামটা আর রইল না। তার টেবিলের সামনেই মাহাতির দাঁড়ানো। দৃষ্টির ভাষা বিভাকে এখানে এইভাবে মাহাতির তাকে আশা করেনি। কিছুটা অবাক হয়েছে সে। বিভা মাহাতিরে থেকে চোখ সরিয়ে নিল। তখন তার মনে হলো তার দুগাল ভর্তি পিঠা। শুধু তাই নয়, তার হাতেও একটা আধ খাওয়া পিঠা। বিভা একবার মাহাতিরের দিকে তাকিয়ে হাতের পিঠা প্লেটে রেখে দিল। এরপর মাথা নিচু করে ভীষণ লজ্জার সাথে পিঠা চিবুতে লাগলো। তার অঙ্গভঙ্গি তার সাথে বেইমানি করে প্রকাশ করে দিল যে সে ভীষণ লজ্জা পাচ্ছে। অঙ্গভঙ্গির সাথে বন্ধুত্ব করে নিল মুখভঙ্গিও। মাহাতির ততক্ষণে চেয়ার টেনে বিভার সামনে বসেছে। মাহাতির তার ভেতরের সবটুকু আদর ঢেলে বলল, আমাকে ডাকতে পারতে পাগলি, আমি মানিয়ে দিতাম। বিভার মুখের পিঠা তখনও শেষ হয়নি। দাঁতগুলো তার সাথে দুষ্টমি করে পিঠা চিপুচ্ছে না। বিভা কিছু বলল না। মাহাতির বলল, পায়ে পানি এসেছে তোমার, শরীর তেমন ভালো না, এই সময় রান্নার ধোয়া গায়ে লাগানো ঠিক। আমাকে বললেই হতো, হয়তো পারফেক্ট হতো না, কিন্তু তুমি ইনস্ট্রাকশন দিতে, সেই অনুযায়ী না হয় বানাতাম। বিভা এবারেও নিরুত্তর। বিভার পিঠা ভর্তি ফুলো গাল টিপে দিল মাহাতির। মুস্কি হেসে বলল, হ্যাঁ, ক্ষুধা মিটেছে। বিভা দুপাশে মাথা নাড়ল, যার অর্থ মিটেনি। মাহাতির মাথায় হাত বুলিয়ে দিল। প্লেটের দিকে তাকিয়ে বিভার দিকে তাকালো। বিভার মুখের পিঠা ততক্ষণে শেষ। মাহাতির হাত বাড়িয়ে পানি ভরে গ্লাস এগিয়ে দিল বিভার দিকে। বিভা পানি খেয়ে সরল কণ্ঠে বলল, আরেকটা খাবো আমি। বলেই হাতে তুলে নিল একটা পিঠা। কামড় বসিয়ে চোখ তুলে মাহাতিরকে দেখে বিভা একটা অভাবনীয় কাজ করে বসলো। নিজের অর্ধ খাওয়া পিঠা এগিয়ে দিল মাহাতিরের দিকে, বলল, খাবেন? উস্কো খুস্কো চুলের অগোছালো মাহাতিরের লালাপ চোখ দুটো জলজল করে উঠল। তবে সম্মতির আগেই বিভা বলল, সরি। বলেই তার হাতের পিঠা রেখে নতুন আরেকটা পিঠা তুলে নিল। মাহাতিরের দিকে এগিয়ে দিলে মাহাতির শান্তভাবে বিভার হাতের পিঠা আগের জায়গায় রেখে অর্ধশেষ পিঠাটা বিভার হাতে তুলে দিল। এরপর মাথা নিচু করে কামড় বসালো। কামড় বসিয়েই চোখ তুলে তাকালো বিভার দিকে। কি গভীর চোখ! বিভা তাকাতে পারল না। নামনা চানা ভালো লাগায় লজ্জায় চোখ নামিয়ে নিল। শ্রুতির নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারছে না। ফোন করে বিভাকে জানিয়েছে, পার্থিবকে জানিয়েছে, বাড়ির সবাইকে বলেছে। হামিম আজ নিজ পায়ে হেঁটে তার ঘরে এসেছে। হালকা কষ্ট হয়েছে, তবে পেরেছে। ব্যাপারটা সাধারণ হলেও শ্রুতি বিভার কাছে ভীষণ খুশির একটা মুহূর্ত। বিভা শুনে অনেক খুশি হয়েছে। শ্রুতি নিজেও বেশ খুশি। ঘটনাটা ঘটেছে সকালে, অথচ তার খুশি রাতেও কমেনি, উল্টো দ্বিগুণ বেড়েছে। পার্থিব শ্রুতির খুশিটা বেশ উপভোগ করছে। মেয়েটার হাসি মুখ দেখলে আলাদা প্রশান্তি কাজ করে বুকে। শ্রুতি পার্থিবের দিকে তাকালো। পার্থিব তার পাশেই শুয়ে আছে, দৃষ্টি শ্রুতির মতোই উপরে। শ্রুতি এগিয়ে পার্থিবের হাত মেলে বাহুতে নিজের মাথা রাখলো। ভালো লাগায় আপ্লুত হয়ে বলল, আমাদের জীবনে কি সুন্দর সব ভালো ঘটছে, তাই না পার্থিব? সব ভালো হচ্ছে আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের সব কষ্ট দূর করে নিচ্ছে। আমি চারদিকে তাকালে শুধু খুশি আর খুশি দেখতে পাই। আর আপনার খুশি দেখে আমি শান্তি পাই। শ্রুতি পার্থিবের কথার বিপরীতে কিছু বলল না। এই মানুষটা এত সুন্দর করে কথা বলে, এত ভালোবাসে তাকে, মাঝে মধ্যে ভীষণ লজ্জা লাগে, আফসোস হয়। মনে হয় মানুষটা আরো বেশি ভালোবাসার যোগ্য, যা শ্রুতি দিতে পারছে না। শ্রুতি এগিয়ে গিয়ে পার্থিবের গালে সময় নিয়ে চুমু খেল। কৃতজ্ঞতার সাথে ভালোবাসার সংমিশ্রণ ঘটিয়ে বলল, থ্যাংক ইউ পার্থিব, থ্যাংক ইউ সো মাচ। কেন? পার্থিব এক হাতে শ্রুতির কোমর জড়িয়ে বলল,
সব কিছুর জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনি না থাকলে এত কিছু হতোই না। শ্রুতির অজানা কারণে ভীষণ খুশি লাগছে। চারদিক রঙিন মনে হচ্ছে, ক্যাঙ্গারের মতো লাফাতে ইচ্ছা করছে। এত খুশির কারণ শ্রুতি জানে না, জানতেও চাইছে না। মাঝে মধ্যে অজানা কারণে খুশি হওয়া ভালো। শ্রুতি তাকিয়ে দেখলো পার্থিব ভীষণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে তার দিকে। শ্রুতি পার্থিবের কপালে চুমু খেলেও বলল, আমার জীবনে এত এত খুশির অছিলা হয়ে আসার জন্য আপনাকে আপনার মহারানীর হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই মহারাজ। আপনি কি সেই ভালোবাসা গ্রহণ করতে ইচ্ছুক? পার্থিব শ্রুতির গলায় নিজের মুখ আড়াল করে বলল, একদম ইচ্ছুক নই। আমিন সাহেব নির্লিপ্ত মুখে টিভি দেখছেন। চেহারা দেখে তার মন বোঝার উপায় নেই। সাধারণভাবেই টিভি দেখছেন গত 40 মিনিট যাবৎ। তবুও এখন যদি তাকে জিজ্ঞেস করা হয় যে গত 40 মিনিটে যা দেখলেন তার সারমর্ম বলুন, আমিন সাহেব নিশ্চিত সে কিছুই বলতে পারবে না। কারণ বলার জন্য শোনার প্রয়োজন। শুধু তাকিয়ে থাকলেই কথা নিজ পায়ে হেঁটে তার মস্তিষ্কে চলে যাবে না। গত 40 মিনিটে সে কিছুই শোনেনি, শুধু তাকিয়েছিল। কেন ছিল, কেন শোনেনি তা সে নিজেও জানে না। তবে শুধু শুধু তাকিয়ে থাকার মানে হয় না। আমিন সাহেব উঠে পড়লেন। টিভি বন্ধ করে কি করবেন ভেবে পেলেন না, তাই আবারও এসে সোফাতেই বসলেন। 1.5 ঘন্টা আগে সে বাড়িতে প্রবেশ করেছে। হাত মুখ ধুয়ে কিছু নাস্তা সেরে এরপর বসেছেন টেলিভিশনের সামনে। তাতেও মন বসছে না। শাহিনা তার ছেলেরা কেউ বাড়িতে নেই। আমিন সাহেবের হঠাৎ মনে হলো তার ছেলে। ভেতর থেকে উত্তর এলো, না, তার সৎ ছেলে। আমিন সাহেব সেই উত্তরে মেনে নিলেন। ওরা সবাই কোথায় গেছে তা আমিন সাহেব জানে না, অবশ্য জিজ্ঞেসও করেনি। প্রায় যায় কোথাও। এ নিয়ে তার কোনো কালেই মাথা ব্যথা কিংবা দুঃখ ছিল না, আজও নেই। তবে আজ কেমন যেন লাগছে। সারা বাড়িটা ফাঁকা, শুনশান নীরবতায় ঘেরা। আমিন সাহেব সোফায় বসে পানি খেতে লাগলো। তখনই সে দেখতে পেল রান্নাঘরে দুজন গৃহচারী কাজ করছে, হয়তো রাতের রান্না। আমিন সাহেবের কাছে ব্যাপারটা কিছুটা খারাপ লাগলো। তার মস্তিষ্কে অবচেতনে ভেসে উঠল আজব একটি দৃশ্য। বিভা মা রান্নাঘরে ঘোরাঘুরি করে কাজ করছে। শ্রুতি পিছনে হামিমকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যটার পরপরই ভেসে উঠল আরো আজব একটি দৃশ্য। তাহিরা শাড়ি পরে রান্না করছে, পিছনে বিভা দাঁড়ানো। শ্রুতি চারদিকে ছোটাছুটি করছে। আবার ভেসে উঠল বিভা মায়ের পা জড়িয়ে ধরে আছে অজ্ঞাত কারণে। শ্রুতি হামাগুড়ি দিচ্ছে। মা আর তাহিরা হাসতে হাসতে কাজ করছে। আমির সাহেবের মাথা ঝাড়া দিয়ে উঠল। হঠাৎ করে সে এইসব কেন ভাবছে? অবশ্য মনে পড়তেই পারে, এ আর এমন কি। নিজের বিরুদ্ধে গিয়ে আমিন সাহেব আরেক অভাবনীয় ইচ্ছা পোষণ করলো। তার মনে হলো আজ একবার তাহিরার ঘরে যাওয়া যেতে পারে। ভাবার পর একটু সময়ও নষ্ট না করে উঠে চলে গেল আমিন সাহেব। নির্মম হলেও সত্য যে এই ঘরে সে ঢুকলো 9.5 বছর পর। তাহিরা সব সত্যি জানতে পেরেছিল হামিম পেটে থাকা 3 মাসে। এরপরে সেদিন আলাদা হয়ে যায় সে। তাহিরা ঝামেলা করে আলাদা হওয়ার পর সে আর আসেনি এই ঘরে। যা কথা হতো তাহিরা যখন বাইরের ড্রয়িং রুমে, ডাইনিং রুমে থাকতো তখনই হতো। এছাড়া তেমন প্রয়োজনও পড়েনি আসার। তাহিরা থাকতো বিভা শ্রুতিকে নিয়ে। সেখানে কি করবে? তবে তার ঘর ছাড়ার আগে সেই ঘরে থাকা তাহিরা সাজানো জিনিসপত্র নিয়েই ছেড়েছিল। সে অফিস থেকে এসেই দেখেছিল তার ঘরের আবহ সম্পূর্ণরূপে পাল্টে গেছে। সে নিয়ে যখন জিজ্ঞেস করা হলো, কেন এমন করেছো? তাহিরা স্বাভাবিকভাবে বলল, ঘরটাকে নিজের ঘর ভেবে ভীষণ যত্ন নিয়ে সাজিয়েছিলাম। এখন এই ঘরের মানুষটা যেহেতু আর আমার নেই, তাই ঘরও আমার নেই। তবে এই ঘরের প্রতি আমার করা যত্নগুলো মূল্যবান ছিল, আর আমার অনুভূতিকে আমি সম্মান করি। এই কারণে ঘর ছাড়ার সাথে সাথে নিজের অনুভূতিও সরিয়ে নিয়েছি। আমিন সাহেব ঘরে ঢুকে দেখলেন তার ঘর যেমন ভাবে তাহিরা সাজিয়েছিল এই ঘরটাও ঠিক তেমনি ভাবে সাজানো হয়েছে। তার বাড়ির রুমগুলো একই রকম হওয়ায় তেমন কোনো পার্থক্য চোখে ফুটছে না। তবে ঘরটা ধুলোয় ভরে আছে। সামনে টেবিলটা দেওয়ালের সাথে অগোছালো হয়ে আছে কিছুটা। আমিন সাহেব ধুলোভর্তি ঘরের আড়ালে 9.5 বছর আগের তাহিরা থাকা অবস্থায় পরিপাটি পরিষ্কার সুন্দর ঘরের কল্পনা করতে লাগলেন। নিজের ঘরে কল্পনার কথা মাথায় খেলতেই তার ঘরের বর্তমান অবস্থা কল্পনা করলেন। তার ঘর এবং ধুলোয় ভর্তি ঘরের পার্থক্য করতে গেলে আমিন সাহেবের অবচেতন মন বলল, এই ঘরটা বেশি সুন্দর। এই ঘরটায় তাহিরা ছিল, আর তাহিরার জন্যই ঘর জুড়ে একটা শান্তি শান্তি ভাব আছে। আমিন সাহেব নিজের উপর প্রচন্ড বিরক্ত হয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। সে এসব ভাবছে কেন? এমন তো নয় সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত। একসময় বাসত, তবে এখন তো বাসে না। তাহলে এমন আদিক্ষেতার মানে কি? আমিন সাহেব নিজের ঘরে চলে গেলেন। খাটে শুয়ে এসি ছেড়ে পাতলা কম্বল গায়ে জড়ালেন।
তার হঠাৎ করে মনে হলো এই আভিজাত্যময় ঘরটা সুন্দর নয়, তবে সুন্দর ছিল এক সময়। 9.5 বছর আগের পার হওয়া প্রতিটা দিন এই ঘরটা সুন্দর ছিল। রাত 3:04। বিভা ফোন দেখে হালকা চমকালো। আজ অন্য দিনের তুলনায় আগে ঘুম ভেঙেছে। অন্যান্য দিন প্রায় 3:30টায় ঘুম ভাঙে, সে তুলনায় আজ আগেই উঠেছে সে। নিজের এইভাবে উঠে পড়ায় ভীষণ বিরক্ত হয় বিভা। মাঝরাতে উঠে পড়ে, এরপর সারাদিন ঘুমে ঢলে পড়ে, আজব ব্যাপার। বিভা বাইরে বের হতে হতে ভাবলো আজ কি খাওয়া যায়। তার তেমন কিছু খেতে ইচ্ছে করলো না, মনেও পড়লো না বিশেষ কোনো খাবারের নাম। বিভা বাইরে এসে ঘর জুড়ে আলোয় চমকে গেল। এগিয়ে গিয়ে রান্নাঘরে ঘরমুক্ত মাহাতিরকে দেখে তার চমকের পারদ বাড়লো আরেকটু। সাথে মনের ভেতর ভয় হলো, মাহাতির এখানে, বিছানায় তাহলে কে ছিল? নিজের অজান্তে এমন প্রশ্নে কিছুটা ভয় পেল বিভা। পর মুহূর্তে মনে হলো সে তো পাশে তাকিয়ে দেখেনি যে মাহাতির আছে কিনা, হয়তো ছিল না, খেয়াল করেনি। বিভা সামনে এগোতেই মাহাতির চোখে হাসলো। কড়াই থেকে কিছু উঠাতে উঠাতে বলল, রান্না করে এসো না, সোফায় বসো, আমি নিয়ে আসছি খাবার। মাহাতিরের ভাবভঙ্গিতে মনে হলো বিভার এখন উঠে খাওয়া ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। বিভা হঠাৎ খুশি হয়েও হলো না, তার মনের অভিমানেরা ঝাপটে ধরল তাকে। বিভার ভাবনার মাঝে মাহাতির এগিয়ে এসে এক হাতে প্লেট রেখে অন্য হাতে বিভাকে নিয়ে বসালো। মাহাতির নির্লিপ্ত কণ্ঠে বলতে চাইলেও কণ্ঠে তার উত্তেজনার আভাস পাওয়া গেল। বলল, এই নাও, খেয়ে প্লিজ রিভিউ দাও তো কেমন হয়েছে। বিভা প্লেটে তাকিয়ে দেখলো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, চিকেন চাপ। আয়োজন অতিরিক্ত না হলেও সাধারণও নয়। প্লেটের কোণে আবার টমেটো সস রাখা। মুরগির পদ দেখে খারাপ লাগছে না, বরং খেতে ইচ্ছে করছে। কিন্তু এতদিন যাবৎ মুরগি দেখেই তার মাথা ঘুরাতো, নাড়ি বুড়ি উল্টে আসতো। মাহাতির অপেক্ষা করলো বিভার পরবর্তী কাজের। বিভা গত 2 মাস ধরে মুরগি মাছ খায় না বলতে গেলে। অন্যদিকে ডাক্তার বলেছে শরীরে প্রোটিনের ঘাটতি আছে, তাই সব ভেবে মাহাতির ভাবলো মুরগির কিছু খাবার বানানো যেতে পারে। তাই তো আজ না ঘুমিয়ে বসে বসে ইউটিউব দেখে এইগুলাই করলো মাহাতির। তবে সবকিছু সে অল্প তেলে ভেজেছে, এখন আল্লাহ মাবুদ জানেন কেমন হয়েছে। বিভা শুকনো মুখে বলল, খাবো না। বিভার এমন কথায় মাহাতির মনটা কাচের মতো ভেঙে গেল। বলল, কেন বিভা, অন্য কিছু খাবে? বলো তাহলে অন্য কিছুই বানিয়ে দিই। মাহাতিরের এমন কথায় বিভার কাছে সামনের মানুষটাকে ভীষণ অপরিচিত লাগলো। মনে হলো এই কি সত্যি মাহাতির? বিভার মন হয়তো মাহাতিরের আদর ভালোবাসা আশকারা পেতে চাইল, তাই অভিমানে বলল, আমি আপনার হাতে কিচ্ছু খাবো না মাহাতির, ঘরে যাব, ঘুম পাচ্ছে। বিভা উঠতে মাহাতির হাত টেনে ধরে বসালো। নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত কণ্ঠে বলল, আমার রাগ খাবারের উপর দেখাচ্ছ? খেয়ে নাও, ক্ষুধা লাগেনি? লাগলেও খাবো না। বিভা, আমি কিন্তু রাগ করব, খাও। খেয়ে নিয়ে বলো তোমার হাজবেন্ডের রান্নার হাত কেমন। বলেই মাহাতির নিচের হাতে বিভাকে খাইয়ে দিতে গেল। বিভা জড়বস্তুর মতো বসে রইলে মাহাতির খাবার আরেকটু এগিয়ে ধরল। বিভা একবার মাহাতির একবার খাবারের দিকে তাকিয়ে মুখে নিল খাবার। মাহাতির নিজের ভালো লাগার সাথে বিভাকে খাওয়াতে লাগলো। বিভা আর চোখে দেখতে লাগলো তার সামনের মানুষটাকে। মাহাতির কি এখন ইচ্ছে করেই এমন অগোছালো থাকে, নাকি বিভাকে প্রেমে ফেলার জন্য? নির্লিপ্ত মুখভঙ্গি ও কি সুন্দর। বিভা চোখ সরিয়ে মাহাতিরের হাতের দিকে নিতেই তার দৃষ্টি সেখানে স্থির হয়ে রইল। মাহাতির আবার খাওয়াতে গেলে বলল, এখানে কি হয়েছে? মাহাতির সেদিকে একবার তাকিয়ে উত্তর দিল, গরম তেল ছিটকে এসেছিল। মাহাতিরের নির্বিকার কণ্ঠের কথা বিভা সহ্য হলো না, আর তার হাতে থাকা ছোট্ট বলের মতো 2টো দাগও সহ্য হলো না। চোখ ঝাঁপিয়ে শুরু হলো অশ্রুপাত। মাহাতির বিভার চোখে পানি দেখে হঠাৎ করে থমকে গেলেও ভাঙা মনের কাছে যেন ভালো লাগার এসে ফুল ফুটিয়ে দিল। মাহাতিরের মন ভালো হয়ে গেল এক নিমিষেই। নিজের স্ত্রীর কান্না তাকে প্রমাণ করে দিল সে তার স্ত্রীর কাছে কতটা মূল্যবান। তার মনে হলো তার এতক্ষণের কষ্ট সার্থক। মাহাতির প্লেট নামিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে এক হাতে জড়িয়ে ধরল তার মাহতিমের আম্মুকে। মাহাতিরকে আরেক ধাপ থমকে দিয়ে বিভা মাহাতিরের বুকে পড়ে গেঞ্জি আঁকড়ে ফুফিয়ে উঠল। পরিস্থিতি কিছুটা বিষণ্ণ হলেও মাহাতিরের মনে হলো এর চেয়ে সুখকর কিছু হতে পারে না। সুখের সময় হয়তো দীর্ঘদিন স্থায়ী হয় না, কিংবা আমরা সুখ উপভোগ করি বলে সুখের সময় কোথায় দিয়ে চলে যায় ধরতে পারি না। বিভার কেবিনে দাঁড়িয়েছে মাহাতির, শ্রুতি পার্থিব। শ্রুতি গাল থেকে চোখের পানির দাগ শুকোয়নি, অথচ সেই দাগের ওপর দিয়েই আবার নতুন করে অস্ত্রপাত হতে লাগলো। গতকাল শ্রুতি গেছিল বিভাদের বাসায়। বিভার 9 মাসের বেশি দিন বাকি নেই, তাই শ্রুতি ভেবেছিল এই সময়টাতে সে থাকবে বোনের পাশে।
সারা সকাল ভালো কাটলেও রাত 9টার দিকে বিভার পেটে যন্ত্রণা শুরু হয়। বিভা চিৎকারের যন্ত্রণায় শ্রুতি ভয় পেয়ে হাসিনাকে ডেকে আনলে হাসিনা বলে প্রসবের ব্যথা কখনো কখনো 9 মাসের আগে কিংবা পরেও হয়। বিভার ব্যথা উঠেছে শুনে শ্রুতির হাত পা অবশ লাগতে শুরু হলো। তবে ভাগ্য বোধহয় সহায় ছিল, তাই তো মাহাতির তখনই অফিস থেকে ফিরেছে। সেদিনই আবার মাহাতিরকে বেশিক্ষণ থাকতে হয়েছিল অফিসে। সাথে শ্রুতি আছে বলে মাহাতির নিজেও কিছুটা চিন্তামুক্ত ছিল। অফিস থেকে ফিরেই বিভা চিৎকার শুনে মাহাতির বিভাকে নিয়ে নিচে চলে যায়। নিচে শ্রুতির জন্য অপেক্ষাকৃত গাড়ি দাঁড়িয়েছিল। শ্রুতি বিলম্ব না করে সেই গাড়িতেই উঠাতে বলে। মাহাতির শ্রুতি বিভাকে নিয়ে চলে যায় হাসপাতালে। হাসিনা চেয়েও যেতে পারেন না নিজের স্বামীর কারণে। মানুষটার আবার শ্বাসকষ্ট বেড়েছে। এছাড়া মাহাতির আশ্বাস দেয় যে সে জানাবে বিভার খবরাখবর।